থেকে উঠে এসে শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। তো তোমরা এত কম কেন? ফার্মাকোলজির মতো পার্সেন্টেজ নেওয়া শুরু করবো নাকি? আচ্ছা, রফিক আসতো নাকি? জি ম্যাডাম, আছি। তুমি কি ওই যে পেয়ে গেছো প্যাথোলজির কার্ড? জি ম্যাডাম, ছবিটা পেয়ে গেছি এবং দিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের কি পরীক্ষার ডেট নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে? প্রফেশনাল পরীক্ষা মানে আপাতত ডিসেম্বরের 20 তারিখে শুনেছি। ওইভাবে ইয়েটা বলে নেই। ডিসেম্বরের 20ও ঠিক না, ডিসেম্বরের থার্ড উইক। ওই রকম আর কি, হ্যাঁ ওই রকম হতে পারে, তবে প্রফের ওই সিদ্ধান্ত কালকেও একটা দিতে পারে শুনলাম। হ্যাঁ, মানে ফাইনাল ডিসিশন এখনো হয়নি। তো তোমরা এতদিন তো নিশ্চয়ই ঘুমাচ্ছিলা, এখন তাহলে আবার পড়াশোনা শুরু করো। তোমাদের তো আসলে এমনিতেই অনেক সময় চলে গেল, এই সময়গুলো কিভাবে কি হবে? মানে সময়গুলো সেশন জট হিসেবে বাদ চলে যাবে, নাকি তোমাদের নির্ধারিত সময়েই অন্য পরীক্ষাগুলো হবে? মনে করো যে ডিসেম্বরে তোমাদের সেকেন্ড প্রফ হলো, তোমরা তো মে টার্ম ছিল না? মে জি টার্ম না? ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম। এখন যদি তোমাদের এমন কিছু একটা করে ফেলে যে নেক্সট মে টার্মেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তারপরের প্রফ, তাহলে তো তোমাদের অবস্থা মনে হয় খারাপ হয়ে যাবে। মানে আমাদের প্রুফ শুরু হলো তো জানুয়ারি শেষ হবে, এখন 3 মাসে কিভাবে সম্ভব? সেটা তো বলতে পারবো না। যদি হয় যে তোমাদের কোনো সেশন জটে ফেলবে না, কি হবে আসলে আমরা কেউ জানি না। করোনা পরিস্থিতির কারণে কিভাবে কি হবে, ডিসিশন একটা হবে কিছু, মনে হয় না এরকম কিছু হবে। তারপরেও কিছু বলা যায় না। যাই হোক, তোমরা আপাতত সামনে যে প্রফ সেটাই পড়াশোনা করো। মনে হয় পরীক্ষা হবে, কারণ অন্যান্য যেসব ওই যে রেসিডেন্সি ব্যাচের পরীক্ষাগুলো, পোস্ট গ্রাজুয়েশন, সেই পরীক্ষাগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। সবগুলো ধীরে ধীরে যেভাবে সম্ভব, নিউ নর্মাল যেটা বলছে সেই রকম একটা সিচুয়েশনে করে ফেলবে। আচ্ছা, আজকে আমরা শুরু করব হিমোডাইনামিক ডিসঅর্ডার। তোমাদের কি নিউপ্লাসিয়া শেষ করে ফেলছো ওই ম্যাডাম? না বোধহয়, না? না ম্যাডাম, ওনার ক্লাস ছিল কিন্তু সেদিন করায়নি, বললো যে পরে করাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে আমাদের সচিব আসছিল, আমরা সবাই কলেজেই ছিলাম। আচ্ছা, আজকে পড়বো আমরা হিমোডাইনামিক ডিসঅর্ডার, থ্রোম্বো এম্বোলিক ডিজিজ অ্যান্ড শক। এই চ্যাপ্টারের মধ্যে যেই টপিকসগুলো আছে, প্রথমে পড়বো আমরা ইডেমা, হাইপারেমিয়া কনজেশন, হেমোরেজ, থ্রোম্বোসিস, এম্বোলিজম, ইনফার্কশন, শক। সবগুলোই আলাদা আলাদা করে ইম্পর্টেন্ট। এটা আমরা জানি, ফিজিওলজিতে মনে হয় পড়ে আসছি, যে নর্মালি যে বডি ওয়েট তার 60%ই হচ্ছে ওয়াটার। এর 2/3 হচ্ছে ইন্ট্রাসেলুলার, আর 1/3 থাকে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে। আর প্লাজমায় কতটুকু থাকে ফ্লুইড? টোটাল বডি ওয়েটের কতটুকু প্লাজমায় থাকে? মাত্র 5%। টোটাল বডি ওয়েটের না, টোটাল যে বডি ওয়াটার তার অনলি 5% হচ্ছে প্লাজমা। ঠিক আছে। নর্মালি যে আমাদের বডিতে, আমাদের ভেসেলে ফ্লুইড ইন্টারচেঞ্জ হয়, এটা কি কোন কোন প্রেশার দ্বারা কন্ট্রোল থাকে? একটা হচ্ছে ভাস্কুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা নর্মালি হচ্ছে আউটওয়ার্ড প্রেশার, যেটা ব্লাড ভেসেলের ভেতর থেকে ফ্লুইডটাকে বাইরে পুশ আউট করে দেয়। এরপরে হচ্ছে প্লাজমা প্রোটিনের যে প্রেশারটা, প্লাজমা অঙ্কোটিক প্রেশার বা প্লাজমা কলয়ের অসমোটিক প্রেশার, এটা হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। এটা ফ্লুইডটাকে ব্লাড ভেসেলের দিকে ইনওয়ার্ড ড্র করে। আরেকটা হচ্ছে লিমফ্যাটিক্স। লিমফ্যাটিক্স কি করে? নর্মালি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং প্লাজমা অঙ্কোটিক প্রেশারের অপোজিং ইফেক্টের কারণে তোমার আর্টারিওলার এন্ড এবং মাইক্রো সার্কুলেশন থেকে সব ফ্লুইডই চলে যায় সার্কুলেশনে, কিন্তু খুব সামান্য পরিমাণ ফ্লুইড থেকে যায় ইন্টারস্টিশিয়াম বা সেলের বাইরে। এখান থেকে এই অল্প পরিমাণ যে ফ্লুইডটা থাকে, এটা ড্রেইন হয়ে যায় এই লিমফ্যাটিক্স দিয়ে, আলটিমেটলি থোরাসিক ডাক্ট দিয়ে হার্টে চলে যায়। এটা হচ্ছে নর্মালি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা, সেটা হচ্ছে আউটওয়ার্ড প্রেশার,
আর প্লাজমা অসমোটিক প্রেশার যেটা অঙ্কোটিক, সেটা হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। এই দুইটার মধ্যে ব্যালেন্স থাকে। ব্যালেন্স থাকার কারণেই কোনো ফ্লুইড অ্যাকুমুলেশন হয় না। সামান্য পরিমাণ ফ্লুইড থেকে যায়, যেটা আবার লিমফ্যাটিক চ্যানেলের মাধ্যমে থোরাসিক ডাক্ট দিয়ে আমাদের হার্টে ফেরত চলে যায়। কিন্তু কোনো কারণে যদি এই প্রেশারগুলোতে কম বেশি হয়, যে কোনো কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল, অথবা কোনো কারণে প্লাজমা অসমোটিক প্রেশারটা কমে গেল, অথবা কোনো কারণে লিমফ্যাটিক ড্রেনেজ যে হয়, লিমফ্যাটিক ড্রেনেজের যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে গেল, এই তিনটে সিচুয়েশনে কি হবে? ইডেমা হবে, ফ্লুইড অ্যাকুমুলেট হবে। আমি ক্লিয়ার? নর্মালি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা হচ্ছে ব্লাড ভেসেল থেকে আউটওয়ার্ড প্রেশার, প্লাজমা অসমোটিক প্রেশার হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। এই প্রেশারগুলো এমনভাবে মেনটেন হয় যার কারণে খুব মিনিমাম পরিমাণ ফ্লুইড এক্সট্রাসেলুলার স্পেস বা ইন্টারস্টেশিয়ামের মধ্যে থাকে। যেটুকু ফ্লুইড থাকে সেটুকু আবার লিমফ্যাটিক চ্যানেলের মাধ্যমে ড্রেইন হয়ে চলে যায়। কাজেই ইন্টারস্টিশিয়াল স্পেস বা এক্সট্রাসেলুলার স্পেসে কোনো ফ্লুইড অ্যাকুমুলেট হতে পারে না নর্মালি। কিন্তু এই যে প্রেশারগুলো, এগুলোতে যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়, যেমন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল, অথবা অসমোটিক প্রেশার কমে গেল, অথবা যে লিমফ্যাটিক চ্যানেলের মাধ্যমে লিমফ্যাটিক ড্রেনেজ হয়, এটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, সেই ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেট হবে। তখন এই কন্ডিশনটাকে আমরা বলি ইডেমা। সো ইডেমার ডেফিনেশন অবশ্যই আমাদের লাগবে, an abnormal increase in the interstitial fluid within the tissue is called edema, অথবা বডি ক্যাভিটির মধ্যেও হতে পারে। বডি ক্যাভিটির মধ্যে যদি হয় তখন এটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় তোমার কি, বুঝতে পারি না এই কথা। না, অ্যানাসার্কা আলাদা জিনিস। আমি তখন ওইটাকে, যদি বডি ক্যাভিটির মধ্যে হয় ওটাকে আমরা বলি হচ্ছে তোমার, আরে ইফিউশন বলি। হ্যাঁ, যদি এটা তোমার ইয়েতে হয় প্লুরাল স্পেসে, সেখানে তখন আমরা বলি প্লুরাল ক্যাভিটি। যদি এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে প্লুরাল ইফিউশন বলি। যদি এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে পেরিটোনিয়াল ইফিউশন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসাইটিস। ঠিক আছে? প্লুরাল ইফিউশন ওর হাইড্রোথোরাক্স যদি পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হয় তখন এটাকে বলি পেরিকার্ডিয়াল ইফিউশন, অথবা এই কন্ডিশনটাকে বলা হয় হাইড্রোপেরিকার্ডিয়াম। যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে হয় তখন এটাকে বলা হয় হাইড্রোপেরিটোনিয়াম, পেরিটোনিয়াল ইফিউশন, অথবা অ্যাসাইটিস। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসাইটিস। এগুলো সবই ভাইভায় ধরা হয় এখন যেটা বললাম। তাহলে ইডেমা ডেফিনেশন জাস্ট এই ভাষাতেই বলতে হবে, an abnormal increase in interstitial fluid within the tissue, এটাকে বলা হয় ইডেমা। আর যদি এই abnormal increase in fluid in the body cavity হয় তখন এটাকে আমরা বলি ইফিউশন। এটা বিভিন্ন বডি ক্যাভিটিতে বিভিন্ন নাম হয়। যদি এটা প্লুরাল ক্যাভিটিতে হয় তখন আমরা এটাকে বলি প্লুরাল ইফিউশন অর হাইড্রোথোরাক্স। যদি পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হয় হাইড্রোপেরিকার্ডিয়াম অর পেরিকার্ডিয়াল ইফিউশন। যদি এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে হয় তখন বলি আমরা হাইড্রোপেরিটোনিয়াম অর পেরিটোনিয়াল ইফিউশন অর অ্যাসাইটিস। এরপরে কে যেন বললো অ্যানাসার্কা। আচ্ছা, এক্সুডেশন ট্রান্সুডেশন আমি পড়ি, অ্যানাসার্কাটাকে বলে শেষ করি। অ্যানাসার্কাটা কি জিনিস? অ্যানাসার্কাটা হচ্ছে জেনারেলাইজড ইডেমা হবে। It is a severe and generalized edema with widespread subcutaneous tissue swelling. It is called anasarca. Clear? আমরা একটু পরে পড়বো বিভিন্ন জায়গায় আসলে ইডেমা হয়, তোমরা নিজেরাও জানো। যে তোমরা ওয়ার্ড তো করছো মনে হয় অল্প কিছুদিন, নাকি ওয়ার্ডে যাওনি তোমরা এখনো? তোমরা কি ওয়ার্ডে গেছো? হ্যাঁ ম্যাম। শোনা যাচ্ছে না নাকি তোমরা ক্লাসে শুধু ঢুকেই আর কেউ কোনো কিছু শুনতেছো না? কোনো রেসপন্স নাই কেন?
কি ব্যাপার, জি ম্যাম, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে অ্যানাসার্কা হচ্ছে সিভিয়ার এন্ড জেনারেলাইজড ইডেমা উইথ ওয়াইড স্প্রেড সাবকিউটেনিয়াস টিস্যু সোয়েলিং, এটাকে বলা হচ্ছে অ্যানাসার্কা। আমি একটু আগে যেই কথাগুলো বললাম যে প্লুরাল ইফিউশন অফ হাইড্রোথোরাক্স যদি প্লুরাল ক্যাভিটিতে হয়, যদি পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হয় পেরিকার্ডিয়াল ইফিউশন অর হাইড্রোপেরিকার্ডিয়াম, যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে হয় হাইড্রোপেরিটোনিয়াম অর অ্যাসাইটিস, আমরা অ্যাসাইটিসটাই সাধারণত বলে থাকি। এখন এই ইডেমা পড়তে গেলে আমাদের দুইটা টার্ম আসে, একটা হচ্ছে এক্সুডেট আর একটা হচ্ছে ট্রানজুডেট। তো এক্সুডেশন জিনিসটা কি? দ্য এসকেপ অফ ফ্লুইড, এটা সাধারণত প্রোটিন রিচ ফ্লুইড হয়, fluid, protein and blood cell from the vascular system into the interstitial tissue or body cavity is known as exudation. Exudation সাধারণত ইনফ্লামেটরি কন্ডিশনে ইডেমা হয় যে তখন exudation হয়ে থাকে। Exudateটা কি জিনিস? It is an inflammatory extravascular fluid that has high protein concentration, cellular debris and a specific gravity above 1.020. কেন বললাম স্পেসিফিক গ্র্যাভিটি? তোমাদের এই রিটেন কোশ্চেন আসে, ডিফারেন্স বিটুইন এক্সুডেট এন্ড ট্রানজুডেট। আর এমনিতে তোমাদেরকে ভাইভায় ধরলে যেটা যে ইনফ্লামেটরি এক্সুডেট মানে ইনফ্লামেশনের সময় হয়, এখানে প্রোটিন বেশি থাকে, সেলুলার ডেব্রি থাকে, এই কথাগুলো বলতে হবে। আর ট্রানজুডেটটা কি? ইট ইজ আ ফ্লুইড উইথ লো প্রোটিন কন্টেন্ট এন্ড এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ লেস দেন 1.012, মনে রাখতে হবে। এটা রিটেনে কোশ্চেন আসে। What are the differences between exudate and transudate? ম্যাম, খুব আস্তে শোনা যাচ্ছে ম্যাম। এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ? জি জি ম্যাডাম, ম্যাম, এখন এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বললাম যে জি, এখন রিটেন, ঠিক আছে। হ্যাঁ জি ঠিক আছে। ম্যাম। আচ্ছা, রিটেনে কোশ্চেন আসে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এক্সুডেট এন্ড ট্রানজুডেট। তোমরা চাইলে এটা লিখতেও পারো, না চাইলে তোমাদের বইয়ে টয়ে পাবা হয়তো। আচ্ছা, এক্সুডেট কি কারণে হয়? কোনো কারণে যদি ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায় তখন এক্সুডেট হবে, আর ট্রানজুডেট হবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ার কারণে। এক্সুডেটে এটা তো একটু আগে বললাম যেটা হচ্ছে প্রোটিন রিচ একটা অবস্থা, এবং তোমার বডিতে নরমালি যে টোটাল প্রোটিনের পরিমাণ থাকে, এক্সুডেটিভ ইডেমা যখন হবে তখন এটা নরমালি থাকে, কিন্তু ট্রানজুডেট তখনই হবে যখন তোমার বডিতে প্লাজমা প্রোটিন কমে যাবে তখন। ঠিক আছে, এখানে লেখাগুলো একটু নিচে নিচে নেমে গেছে। প্রোটিন ডিস্ট্রিবিউশন, এক্সুডেটিভ যে ফ্লুইডটা থাকে সেটার ডিস্ট্রিবিউশনটা হবে প্লাজমার মতো, আর ট্রানজুডেটে যে প্রোটিন থাকবে সেটা মোস্টলি অ্যালবুমিনই থাকবে। ফিব্রিনোজেন এক্সুডেটের ক্ষেত্রে থাকে যার কারণে এটা ক্লট ফর্ম করবে, কিন্তু ট্রানজুডেটের ক্ষেত্রে ফিব্রিনোজেন থাকে না, শুধুমাত্র অ্যালবুমিন থাকে ওই ফ্লুইডে, এই কারণে এখানে ক্লট ফর্মেশন হবে না। স্পেসিফিক গ্র্যাভিটি একটু আগে বললাম, এক্সুডেটের ক্ষেত্রে হাই স্পেসিফিক গ্র্যাভিটি 1.020 এর থেকে বেশি, আর ট্রানজুডেটের ক্ষেত্রে কম 1.012 এর থেকে কম। এক্সুডেটটা যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশনে হবে, এখানে সেলুলার ডেব্রি বা সেল থাকবে বেশি। কি সেল থাকবে? ইনফ্লামেটরি সেল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, এসব। আর ট্রানজুডেটে সাধারণত সেল থাকে খুবই কম, এখানে থাকে মোস্টলি মেজোথেলিয়াল সেল, অ্যাসাইটিক ফ্লুইড গুলো সাধারণত এরকম হয়। এক্সুডেটটা হচ্ছে ইনফ্লামেটরি ইডেমা আর ট্রানজুডেটটা হচ্ছে নন ইনফ্লামেটরি ইডেমা। এক্সুডেট ট্রানজুডেট আসে ভাইবাতেও টুকটাক ধরা হয়, ভাইবাতে এত কিছু না বলতে পারলেও এটার কজ কি, তারপরে স্পেসিফিক গ্র্যাভিটিটা, তারপরে প্রোটিন কন্টেন্ট, এটাতে প্রোটিন বেশি থাকে, আর এটা ইনফ্লামেটরি ইডেমা, সেলুলার ডেব্রি থাকে, আর এটা হচ্ছে নন ইনফ্লামেটরি ইডেমা, এটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, টাইপস অফ ইডেমা, এখানে অনেকগুলো টাইপস অফ ইডেমা আছে, এগুলো তোমাদের ভাইবার জন্য। রিটেনে মেইনলি আসে হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজিক ক্যাটাগরিজ অফ ইডেমা, সেটাও এখানে আছে। ঠিক আছে, রিটেনে সাধারণত ওই একটাই বেশি আসে, প্যাথোফিজিওলজিক ক্যাটাগরি কোনটা, যেটা রবিনসে আছে সেটা। তো আমরা এমনিতে ইডেমার টাইপ কিভাবে বলতে পারি? একটা হচ্ছে ইডেমার এক্সটেন্টের উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি লোকালাইজড ইডেমা আর জেনারেলাইজড ইডেমা। লোকালাইজড ইডেমা আমরা কোন ক্ষেত্রে পাবো? ইনফ্লামেটরি ইডেমা,
তারপরে অ্যালার্জিক কন্ডিশনে মাঝে মাঝে ইডেমা হয় লোকাল, সেটা হচ্ছে লোকালাইজড ইডেমা। ভেনাস কোনো কারণে কোনো বডির কোনো একটা পার্টে যদি ভেনাস অবস্ট্রাকশন হয় সেইখানে যে ইডেমাটা হবে তখন এটা লোকালাইজড ইডেমা। লিম্ফেটিক ইডেমা, জেনারেলাইজড ইডেমার মধ্যে আছে কার্ডিয়াক ইডেমা, রেনাল ইডেমা, হেপাটিক ইডেমা। হার্ট ফেলিওর হলে ইডেমা হয়, সেটা কার্ডিয়াক ইডেমা। নেফ্রোটিক সিনড্রোম হলে ইডেমা হয়, সেটা রেনাল ইডেমা। লিভার সিরোসিস হলে ইডেমা হয়, সেটা হেপাটিক ইডেমা। নিউট্রিশনাল ইডেমা, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হলে ইডেমা হয়, সেটা হচ্ছে নিউট্রিশনাল ইডেমা, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ফেমাইন ইডেমা। প্রোটিন লসিং এন্টারোপ্যাথি, এটা হচ্ছে তোমার ইন্টেস্টাইনের সমস্যা, প্রোটিন অ্যাবজর্পশন না হয়ে প্রোটিনটা শুধুমাত্র বের হয়ে যাবে, সেই ক্ষেত্রে যে ইডেমা হবে। ইডেমা ডিউ টু অ্যাড্রেনাল হরমোনের ইমব্যালেন্সের কারণে যদি হয়। মিক্সিডিমা, প্রেগন্যান্সি, আনএক্সপ্লেইনড ইডেমা, বিভিন্ন ধরনের ইডেমা আছে। ক্লিনিক্যালি এটা মেডিসিন ওয়ার্ডে গেলেই শুনবা পিটিং ইডেমা, নন পিটিং ইডেমা। আমরা আঙ্গুল দিয়ে যখন দেখব ডিপ্রেশন হয়ে যাবে তখন এটাকে বলছি আমরা পিটিং ইডেমা। যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা হার্ট ফেলিওরে যে ইডেমাটা পাবো এটা পিটিং ইডেমা। আর নন পিটিং ইডেমার এক্সাম্পল কোনটা? লিম্ফেটিক অবস্ট্রাকশন। ফাইলেরিয়াসিসের পেশেন্ট কেউ কেউ নিশ্চয়ই দেখে থাকবে। ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে কি হয়? এলিফ্যান্টিয়াসিস বলে। লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে ওই যে আমরা বললাম যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর অসমোটিক প্রেসারের কারণে ফ্লুইড পুরাটাই ভেসেলের ভিতরে চলে আসে, খুব সামান্য পরিমাণ ফ্লুইড এক্সট্রাসেলুলার স্পেসে অ্যাকুমুলেট হয়, যেটা লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে ড্রেইন হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়, যেটা তোমার ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে ওই লিম্ফ্যাটিক চ্যানেলগুলো অবস্ট্রাকশন হয়ে যায়, তখন তোমার ওখানে ইডেমা হয়। ইডেমা হয় কোথায়? সাধারণত লেগগুলো হাতির পায়ের মতো ফুলে যায়, এই কারণে বলা হয় এলিফ্যান্টিয়াসিস। লেগ এবং জেনিটালিয়া এই দুই জায়গায় ইডেমা হয়। এই ইডেমার ক্ষেত্রে যদি তুমি আঙ্গুল দিয়ে দেখো তাহলে ডিপ্রেশন হবে না, এই কারণে এটাকে বলা হয় নন পিটিং ইডেমা। অন দ্য বেসিস অফ নেচার অফ ইডেমা ফ্লুইড এর নেচারের উপরে ডিপেন্ড করে এক্সুডেটিভ অর ইনফ্ল্যামেটরি ইডেমা আর ট্রানজুডেটিভ অর নন ইনফ্ল্যামেটরি ইডেমা। এটার এক্সাম্পল আমরা একটু আগে পড়ে আসছি। এরপরে হচ্ছে প্যাথোফিজিওলজিক ক্যাটাগরি অফ ইডেমা, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন ভাইবা। প্যাথোফিজিওলজিক ক্যাটাগরির মধ্যে সর্বপ্রথম হচ্ছে ডিউ টু ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা পুরোটা মুখস্থ লাগবে। ডিউ টু ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ার কারণে কি হবে? ফোকাল ইম্পেয়ারমেন্ট অফ ভেনাস রিটার্ন হবে। তো এইখানে একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ ভেনাস রিটার্নের কারণে যেটা হয় তার মধ্যে এক্সাম্পল হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ascites due to liver cirrhosis, venous obstruction or compression localized কোনো কারণে হলো, থ্রোম্বোসিসের কারণে, অথবা কোনো এক্সটার্নাল প্রেসার, কোনো ভেইনের উপরে এক্সটার্নাল প্রেসার কোনো টিউমারের কারণে যদি হয়, সেই ক্ষেত্রে যখন হবে এটা লোয়ার এক্সট্রিমিটি ইনঅ্যাক্টিভিটি উইথ প্রলংড ডিপেন্ডেন্সি, এই ক্ষেত্রেও হবে। এটা গেল ইম্পেয়ার্ড ভেনাস রিটার্নের কারণে। আরেকটা হচ্ছে কোনো কারণে যদি আর্টারিওলার ডাইলেটেশন হয়, হিট, নিউরোহিউমারাল ডিসরেগুলেশন, এগুলো সব মুখস্থ লাগবে। এটা গেল নাম্বার 1 কারণ ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। 2 নাম্বার হচ্ছে রিডিউসড প্লাজমা অসমোটিক প্রেসার। প্লাজমা অসমোটিক প্রেসার রিডিউসড হলে কি মানে এটা কোন ক্ষেত্রে হয়? যখন হচ্ছে প্রোটিন কমে যায়। কোন ক্ষেত্রে হতে পারে এটা? 1 নাম্বার হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে হতে পারে, প্রোটিন লসিং গ্লোমারুলোপ্যাথি। নেফ্রোটিক সিনড্রোমে কি হয়? প্রোটিন ইউরিয়া হয়, মানে ইউরিনের মাধ্যমে প্রোটিন বের হয়ে যায়। আরেকটা হচ্ছে লিভার সিরোসিস, এটার ক্ষেত্রে অ্যাসাইটিস হয় সাধারণত। লিভার সিরোসিসের ক্ষেত্রে কি হয়? প্লাজমা প্রোটিন নরমালি যেগুলো আছে এগুলো লিভারে সিনথেসিস হয়। এখন লিভার সিরোসিস হয়ে গেলে লিভারে ফাইব্রোসিস হয়ে যাবে। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, লিভার সিরোসিসের ক্ষেত্রে কি হয়? লিভারটা ফাইব্রোসিস হয়ে যায়, যার কারণে প্লাজমা প্রোটিন গুলো সিনথেসিস হতে পারে না, আমাদের বডিতে প্লাজমা প্রোটিন কমে যায়, তার কারণে প্লাজমা অসমোটিক প্রেসার কমে যায়, এই কারণে অ্যাসাইটিস হয় বা ইডেমা হয়। নাম্বার 3 হচ্ছে ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে কি হয়? যে আমাদের শরীরে প্রোটিনেরই কম থাকে, যার কারণে ইডেমা হবে।
আরেকটা হচ্ছে প্রোটিন লসিং গ্যাস্ট্রোএন্টারোপ্যাথি, এই ক্ষেত্রেও বডি থেকে প্রোটিন লস করে যায় সবগুলোতেই। তাহলে নাম্বার 1 গেল ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, নাম্বার 2 গেল রিডিউসড প্লাজমা অসমোটিক প্রেসার, নাম্বার 3 হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশন। কি কি কারণে হতে পারে? ইনফ্লামেটরি কন্ডিশন, যেমন বললাম ফাইলেরিয়াসিস। নাম্বার 2 হচ্ছে নিওপ্লাস্টিক কারণেও তোমার লিম্ফেটিক অবস্ট্রাকশন ওখানে ব্লক হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে পোস্ট সার্জিক্যাল হতে পারে, যে পোস্ট সার্জিক্যাল কিভাবে, যে ওখানকার লিম্ফেটিক চ্যানেলগুলো কেটে গেছে সেই ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে পোস্ট ইরেডিয়েশন, এই ক্ষেত্রে হতে পারে। এই পোস্ট সার্জিক্যাল, পোস্ট ইরেডিয়েশন, এই কমপ্লেইন গুলো খুব পাওয়া যায় যখন তোমার ওই যে ব্রেস্ট কার্সিনোমা হয়। ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে মাস্টেক্টমি উইথ এক্সিলারি লিম্ফ নোড যখন কেটে ফেলে তখন এই লিম্ফেটিক অবস্ট্রাকশনটা খুবই হয়, এই কমপ্লেইনটা খুব পাওয়া যায়। আচ্ছা, এরপরে নাম্বার 4, কোনো কারণে যদি বডিতে সোডিয়াম রিটেনশন হয়, সোডিয়াম বা সল্ট রিটেনশন হয়, তো সল্ট রিটেনশন হলে তার সাথে সাথে পানিও এক্সট্রাসেলুলার ফ্লুইডে থেকে যাবে, সেই ক্ষেত্রেও তোমার ইডেমা হবে। এটা কোন ক্ষেত্রে হতে পারে? কেউ যদি এক্সেসিভ সল্ট ইনটেক করে উইথ রেনাল ইনসাফিসিয়েন্সি, মানে তার কিডনি ফাংশন ঠিক নাই কিন্তু সে লবণ খাচ্ছে বেশি বেশি। এছাড়া কিডনির যদি কোনো ডিজিজ থাকে, ইনক্রিজ টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, এটা কোন ক্ষেত্রে হতে পারে? কোনো কারণে যদি রেনাল হাইপোপারফিউশন হয়, অথবা কোনো কারণে যদি ইনক্রিজ রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। নাম্বার 5, ইনফ্লামেশন, অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, অ্যাঞ্জিওজেনেসিস, সবগুলো ক্ষেত্রে ইডেমা হতে পারে। তাহলে আমি বললাম ইডেমার ক্লাসিফিকেশন সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্যাথোফিজিওলজিক ক্যাটাগরি অফ ইডেমা। নাম্বার 1, ইনক্রিজড hydrostatic pressure, number 2, reduced plasma osmotic pressure, number 3, lymphatic obstruction, number 4, sodium retention, number 5, inflammation। সব ইম্পর্টেন্ট কথাগুলো বলা মোটামুটি শেষ ইডেমা সম্বন্ধে। তাহলে ইডেমা থেকে আমাদের লাগছে ইডেমার ডেফিনেশন, এরপরে ইফিউশন কি, তারপরে বডি ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেট হলে আমরা এটাকে কি বলি, কোন বডি ক্যাভিটিতে কি নাম, হোয়াট ইজ অ্যানাসার্কা, ট্রানজুডেট কি, এক্সুডেট কি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এক্সুডেট এন্ড ট্রানজুডেট, এন্ড টাইপস অফ ইডেমা, এন্ড এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাথোফিজিওলজিক ক্যাটাগরি অফ ইডেমা। এগুলো দরকার নাই, এগুলো আমি তোমাদেরকে একটু একটু বলে ফেলছি। এই যে তোমাদের একটু আগে বললাম না, এলিফ্যান্টিয়াসিস ফাইলেরিয়াসিস এর ক্ষেত্রে হয়, এই সেই এলিফ্যান্টিয়াসিস, জাস্ট লাইক লেগস অফ হাতি, এলিফ্যান্ট। এই যেটা হচ্ছে পিটিং ইডেমা, এক্সাম্পল অফ পিটিং ইডেমা। এখানে হচ্ছে জেনারেলাইজড ইডেমা, দেখো সোল এন্ড ফেস, পেরিঅরবিটাল ইডেমা, অ্যাসাইটিস সব আছে। এখানে হচ্ছে একটু আগে আমি যে কজ গুলো বললাম প্যাথোফিজিওলজিক ক্যাটাগরির, সবগুলো এখানে আছে। এটাকে আমি তোমাদেরকে একবার বলবো নাকি তোমরা এই যা বললাম সেটাই, আসলে এটা বলার দরকার নাই, ওই জিনিসটাই এটা। কোনো কারণে যদি তোমাদের এটা লাগে তোমরা আমাকে বলবা, আমি তোমাদের একটু বুঝাই দিলে ভালো হতো মনে হয়। এই তোমাদেরকে একটু আগে যে কথাগুলো বললাম সেই জিনিসগুলোই। 1 নাম্বার হচ্ছে যে আমি কজগুলোর মধ্যে কি কি পড়লাম আমরা, একটা হচ্ছে হার্ট ফেলিওর বা কার্ডিয়াক ইডেমা যেটা, তারপরে উপরের দিকে দেখো আছে এই যে এখানে আছে ম্যাল নিউট্রিশন, হেপাটিক সিনথেসিস যদি কমে যায় মানে হচ্ছে তোমার লিভার সিরোসিস, আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এই ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। এখানে হচ্ছে হার্ট ফেলিওর হলে কি হয়, 1 নাম্বার হচ্ছে হার্ট ফেলিওর হলে কি হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে ইফেক্টিভ কমে যাবে। যখন ব্লাড ভলিউম কমে যাবে তখন কি কি ঘটনা ঘটবে, 1 নাম্বার হচ্ছে তোমার রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে। এটা একটা এক্সিস আছে না, রেনিন তোমার এনজিওটেনসিন অ্যালডোস্টেরন, মানে একটা হলে আরেকটা হবে। প্রথমে রেনিন বেড়ে যাবে, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে, বাড়ার কারণে কি হবে তোমার হচ্ছে কিডনিতে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে, এটা যখন বেড়ে যাবে তখন তোমার এনজিওটেনসিন সিক্রেশনও হবে। হ্যাঁ, এখন তাহলে যখন কিডনিতে তোমার সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে
প্রথমে কিছু সময় পর্যন্ত নর্মালি তোমার মানে হার্ট ফেলিওর যখন শুরু হবে টু সাম এক্সটেন্ট এটা এই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে কার্ডিয়াক আউটপুট এগুলো সব ম্যানেজ করে ফেলবে, কিন্তু যখন লং স্ট্যান্ডিং হয়ে যাবে বা সিচুয়েশন আরো খারাপ হবে তখন তোমার ফ্লুইড বেশি বেশি অ্যাকুমুলেট হবে। ঠিক আছে, প্লাজমা ভলিউম বেড়ে যাবে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনের কারণে, তখন তোমার ইডেমা হয়ে যাবে। এটা হচ্ছে একদিকে। আরেকদিকে তোমার ম্যালনিউট্রিশন, হেপাটিক সিনথেসিস, লিভার সিরোসিসে কমে গেল, নেফ্রোটিক সিনড্রোম হলো, তখন কি হবে? প্লাজমা অসমোটিক প্রেসার কমে যাবে, প্রোটিন গুলো বের হয়ে যাচ্ছে, প্লাজমা অসমোটিক প্রেসার যখন কমে যাবে তখন ব্লাড ভলিউমও কমে যাবে। ঠিক আছে, এবং আলটিমেটলি ওই তোমার কার্ডিয়াক আউটপুট কমে যাবে, এই একই ঘটনা সবগুলোতেই। এখানে ওই জিনিসগুলোই লেখা। এটা হচ্ছে রবিনসের ছোট করে যেটা বললাম সেই জিনিসটাই ছোট করে। হার্ট ফেলিওর হলে কি হবে? রেনাল ব্লাড ফ্লো কমে যাবে, অ্যাক্টিভেশন অফ দ্য রেনিন এনজিওটেনসিন সিস্টেম, যার কারণে কিডনিতে সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন বেড়ে যাবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, ইডেমা হবে। আবার এই ম্যালনিউট্রিশন, সিরোসিস অফ লিভার, নেফ্রোটিক সিনড্রোমেও একই ঘটনা, যে প্লাজমা অ্যালবুমিন কমে যাবে, প্লাজমা অসমোটিক প্রেসার কমে যাবে, ইডেমা হবে। এই কথাগুলোই এখানে বলা, এগুলো আর দরকার নাই তোমাদের খুব বেশি। এগুলো দরকার নাই। আচ্ছা, নাম এরপরের টপিকস হচ্ছে হাইপারেমিয়া এন্ড কনজেশন। এটা থেকে খুব অল্প অল্প জিনিস লাগে। হাইপারেমিয়া এন্ড কনজেশন অল্প অল্প লাগে কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হাইপারেমিয়া, হোয়াট ইজ কনজেশন, তোমাদের মোটামুটি পরীক্ষার সময় দেখা যায় যে সবই সিস্টেম একটু একটু করে টাচ করা হয়। প্রতিটা সিস্টেম মানে প্রতিটা চ্যাপ্টার টাচ করতে গেলে দেখা যায় হিমোডাইনামিক থেকে একটা না একটা কিছু তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ইডেমা, নয় হাইপারেমিয়া কনজেশন, নয় শক, অথবা ইনফার্কশন, থ্রোম্বোসিস। কাজেই প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। হাইপারেমিয়া এবং কনজেশন দুইটাই হচ্ছে তোমার লোকালি ইনক্রিজড ব্লাড ভলিউমের কারণে হয়ে থাকে। Hyperemia and congestion both indicate local increased volume of blood in a particular tissue, একটা লোকাল জায়গায়। নরমালি হচ্ছে এখানে নরমালি দেখানো আছে যে তোমার আর্টারি শেষ হয়, ওখানে ক্যাপিলারি হয়, ভেইন হয়, আর্টারি দিয়ে ব্লাড আসবে, ক্যাপিলারিতে এক্সচেঞ্জ হয়ে ভেইন দিয়ে বের হয়ে যাবে, শেষ। হাইপারেমিয়ার ক্ষেত্রে কি হয়? যদি কোনো কারণে লোকাল ইনক্রিজড ব্লাড ফ্লো হয় আর্টারিওলার এন্ডে, তখন এই কন্ডিশনটাকে বলা হয় হাইপারেমিয়া। আমরা এক্সাম্পল গুলো একটু পরে পড়বো, এখানেও আছে, যেমন ইনফ্লামেশনের ক্ষেত্রে হতে পারে এটা। তারপরে কেউ যদি এক্সারসাইজ করে সেইখানেও টেম্পোরারিলি ইরাইথেমা হয় বা হাইপারেমিয়া হয়। আর কনজেশন কি? কনজেশন হচ্ছে যদি কোনো কারণে ডিক্রিজড আউটফ্লো হয়, তাহলে ওই জায়গাটায় হবে না যে কোনো কারণে ব্লক হয়ে গেল, তার আগের জায়গাটাতে অ্যাকুমুলেট হয়ে যাবে বেশি। এখন এখানে অ্যাকুমুলেট কি হবে? এখানে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড যেটা, সেটা অ্যাকুমুলেট হবে যখন ভেনাস অবস্ট্রাকশন হবে, তখন এই জায়গাটা হাইপারেমিয়ার ক্ষেত্রে রেডিশ হবে, আর এটার ক্ষেত্রে তোমার সায়ানোসিস মানে একটু ব্লুইশ কালার হয়ে যাবে। এখানকার ডেফিনেশন গুলো টু দা পয়েন্ট সবগুলো, ইডেমা, হাইপারেমিয়া, কনজেশন, থ্রোম্বোসিস, থ্রোম্বাস, ইনফার্কশন, এগুলো সবগুলোই শক, যা যা আছে সবগুলো ডেফিনেশন একদম টু দা পয়েন্ট মুখস্থ লাগবে। What is hyperemia? It is an active process in which arteriolar dilatation leads to increased blood flow. Example হচ্ছে in skeletal muscle during exercise and at the site of acute inflammation. Affected tissues turn red or erythema due to engorgement of vessel with oxygenated blood. আমি তোমাদেরকে ছবির মাধ্যমে প্রথমেই দেখাই দিচ্ছি, কাজে আমার মনে হয় এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, হাইপারেমিয়ার ক্ষেত্রে হাইপারেমিয়া কি হচ্ছে? আর্টারিওলার ডাইলেটেশন যদি কোনো কারণে হয়, ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার কারণে, সেই ক্ষেত্রে হাইপারেমিয়া হবে এবং অ্যাফেক্টেড টিস্যুটা রেড হয়ে যাবে, কারণ এখানে অক্সিজেনেটেড ব্লাড বেশি হচ্ছে। এটা এক্সাম্পল হচ্ছে এক্সারসাইজের সময় স্কেলিটাল মাসল, এন্ড অ্যাকিউট ইনফ্লামেশন যেখানে হয় সেখানে তো
তোমাদের এখনো ইনফ্লামেশন মনে হয় পড়ানো হয়নি, ওখানে পড়বা। অ্যাকিউট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইনের মধ্যে একটা আছে রুবর। রুবর মানে রেডনেস বেড়ে যাবে। কনজেশন, হাইপারএমিয়া ছিল অ্যাক্টিভ প্রসেস আর কনজেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। ইট রেজাল্টস ফ্রম রিডিউসড আউটফ্লো অফ ব্লাড ফ্রম এ টিস্যু। তাহলে কনজেশন কি? ইট ইজ এ প্যাসিভ প্রসেস রেজাল্টিং ফ্রম রিডিউসড আউটফ্লো অফ ব্লাড ফ্রম এ টিস্যু and the affected tissue turns dusky reddish color or bluish color, dusky reddish blue color or cyanosed due to red cell stasis and accumulation of deoxygenated blood, যেটা একটু আগে আমি তোমাদের বললাম। এটার এক্সাম্পল হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, তারপরে আইসোলেটেড ভেনাস অবস্ট্রাকশন যদি কোনো কারণে হয় সেই জায়গাতেও লোকালাইজড এটা, আর কার্ডিয়াক ফেলিওরের কারণে হবে সিস্টেমিক। এখান থেকে তোমাদের এটা লাগবে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন হাইপারএমিয়া এন্ড কনজেশন? হাইপারএমিয়া হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, কনজেশন প্যাসিভ প্রসেস। হাইপারএমিয়ার ক্ষেত্রে বললাম যে এখানে যে টিস্যুটাতে হাইপারএমিয়া হবে ওখানে কালার হয়ে যাবে রেড অর রেডিশ ডিউ টু অ্যাকুমুলেশন অফ অক্সিজেনেটেড ব্লাড, আর কনজেশনের ক্ষেত্রে ব্লুইশ রেড, অথবা একটু আগে কি বললাম কালারটা, ডাস্কি রেড ব্লু কালার অথবা সায়ানোস্ড ডিউ টু অ্যাকুমুলেশন অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড। হাইপারএমিয়া কি কারণে হয়? প্রোডিউসড বাই আর্টারিওলার ডাইলেটেশন, আর কনজেশনের ক্ষেত্রে রেজাল্টস ফ্রম ইম্পেয়ার্ড ভেনাস ড্রেনেজ বা ভেনাস রিটার্ন। হাইপারএমিয়ার ক্ষেত্রে কোনো ইডেমা থাকবে না, কনজেশনের ক্ষেত্রে ইডেমা থাকবে। এরপরে এক্সাম্পল, হাইপারএমিয়ার ক্ষেত্রে হচ্ছে স্কেলিটাল মাসল ডিউরিং এক্সারসাইজ এন্ড এট দ্য সাইট অফ ইনফ্লামেশন, আর কনজেশনের ক্ষেত্রে লোকালাইজড এবং সিস্টেমিক। সিস্টেমিকের এক্সাম্পল কার্ডিয়াক ফেলিওর, আর লোকালাইজডের এক্সাম্পল হচ্ছে আইসোলেটেড ভেনাস অবস্ট্রাকশন। এই জিনিসগুলো খুব বেশি দরকার নাই। আজকের মতো মোটামুটি শেষ। আমি একটু আরেকবার বলে যাই। অনেক কিছু আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা এইসব জিনিস পড়বো। প্রথমেই আমরা পড়লাম যে নরমালি যে ইন্টারচেঞ্জ অফ ফ্লুইড হয় কোন কোন প্রেসার দ্বারা, কি কি দ্বারা মেনটেন হয়। একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, একটা অসমোটিক প্রেসার, একটা হচ্ছে লিম্ফ্যাটিক্স। এগুলোর যে কোনোটাতে যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলেই ইডেমা হবে। ইডেমার ডেফিনেশন মাস্ট an abnormal increase in interstitial fluid within the tissue অথবা বডি ক্যাভিটি, এটাকে বলা হচ্ছে ইডেমা। যদি বডি ক্যাভিটিতে হয় সেই কন্ডিশনটাকে আমরা বলছি ইফিউশন। ইফিউশন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এটা তোমরা জানো। এক্সুডেশন, ট্রানজুডেশন। এক্সুডেশন, ট্রানজুডেশন, এক্সুডেটটা হচ্ছে প্রোটিন রিচ ইনফ্লামেশনের ক্ষেত্রে হয়, আর ট্রানজুডেটটা হচ্ছে এখানে এটা প্রোটিন রিচ বা ইয়ে না, সেলুলার ডেব্রি থাকবে না। দুইটার মধ্যে ডিফারেন্স আমাদের পড়তে হবে। হোয়াট ইজ অ্যানাসার্কা আমরা জানি, সিভিয়ার এন্ড জেনারেলাইজড ইডেমা উইথ ওয়াইড স্প্রেড। স্যার এটাতে নাসির স্যার ছিল, ওটাও একটু ব্যাক করো, কেন ফোন করছে। আচ্ছা, এরপরে আমরা টাইপস অফ ইডেমা সবগুলোই জানবো, যে ইডেমার এক্সটেন্টের উপরে ডিপেন্ড করে লোকালাইজড ইডেমা, জেনারেলাইজড ইডেমা, ক্লিনিক্যালি পিটিং ইডেমা, নন পিটিং ইডেমা, নেচারের উপরে ডিপেন্ড করে ইনফ্লামেটরি ইডেমা আর এক্সুডেটিভ ইডেমা, আর ট্রানজুডেটিভ আর নন ইনফ্লামেটরি ইডেমা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাথোফিজিওলজিক ক্যাটাগরি অফ ইডেমা। এর মধ্যে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, রিডিউসড অসমোটিক প্রেসার, লিম্ফেটিক অবস্ট্রাকশন, সোডিয়াম রিটেনশন এন্ড ইনফ্লামেশন। এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কোনো কারণে কোনোটার যদি প্যাথোজেনেসিস আসে বা লিখতে হয়, আমরা এইটুকু জানলে আমরা সবগুলোই পারবো। এরপরে আমরা বললাম যে হাইপারএমিয়া আর কনজেশন। হাইপারএমিয়া কি জিনিস আর কনজেশন কি জিনিস, হাইপারএমিয়া কি আর কনজেশন কি, এবং দুইটার মধ্যে ডিফারেন্স, এটুকু পড়লেই আমাদের হবে। আমার পড়া কি বোঝা যাচ্ছে? তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কোথাও? না ম্যাম।
আচ্ছা আমাকে বলো আজকে এত কম কেন? পার্সেন্টেজ তোমাদের এত কম কেন? পার্টিসিপেন্ট কম কেন? সবাইকে বলে দিবে আমি এর পর দিন থেকে যদি এই পরিমাণ তোমাদের প্রেজেন্স দেখি আমি তোমাদের পার্সেন্টেজ নেব। তোমাদের পার্সেন্টেজটা বা কতজন তোমরা থাকছো এটার দিকে দেখি না এই কারণেই যে তোমাদের অনেকেরই অনেক রকমের সমস্যা থাকতে পারে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য, এই কারণে এগুলো ইগনোর করে যাই। কিন্তু তোমাদের যদি তোমরা স্টুডেন্ট কতজন? 150? জি ম্যাডাম 150। আচ্ছা আমার ডিএলএম কোর্সের কেউ আছে এখানে? জি DLM ম্যাডাম আছি। জি ম্যাডাম। কতজন আছো তোমরা? ম্যাডাম 4 জন। আচ্ছা আর আচ্ছা আরেকটা কথা আমাকে বলো, তোমরা তো 27তম ব্যাচ না? জি ম্যাডাম। আচ্ছা 27 ব্যাচ 26 ব্যাচের যখন ক্লাস তোমরা শেষ করে ফেলছিলাম এদের সাথে তোমাদের আগের ডিফল্টার 20 জন এসে আমাদের সাথে জয়েন করছিল, সেই 20 জনের কেউ আছে এখানে? জি ম্যাম, আসি ম্যাম। সেই 20 জন ক্লাস না করলে তোমরা নিজেরাই ধরা খেয়ে যাবে। ক্লাস না করলে সবাই খাবে, কিন্তু তোমাদের হাতে মনে হয় সময় কম থাকবে। তোমরা এমনিতেও অনেক ঝামেলার মধ্যে আছো। তোমরা বোধহয় একটা শেষ করছো, তোমার এই কার্ডটা তো করা হয়নি। ঠিক আছে, সামনের দিন থেকে তোমাদের পার্সেন্টেজ আমি এরকম থাকলে আমি পার্সেন্টেজ নেব তোমাদের। আজকের মতো তাহলে শেষ করলাম। জি ম্যাডাম।